মোহাম্মদ ইউনূস ট্যাক্স দেবেন না মানে তিনি দেবেনই না। অর্থাৎ সরকার যেই টাকাটা একজন মানুষের বা একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটি কোম্পানি যেই টাকাটা তার আয় থেকে সরকার কেটে নেয় তার উন্নয়নের কাজে, রাজস্বের বিভিন্ন দেশের রাষ্ট্রের বিভিন্ন কাজে কেটে নেয়, সেই টাকাটা মোহাম্মদ ইউনূস দেবে না। একটা অদ্ভুত মেন্টালিটি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমি যখন ইউনূসকে নিয়ে পড়া শুরু করলাম, তার ট্যাক্স ফাঁকি, তার টাকা না দেওয়া, তার চুরি, সমস্ত কিছু, তখন এই ব্যাপারটা আমাকে খুব ভাবালো যে সবকিছু ঘুরে ফিরে এই লোকটা একটা পার্টিকুলার জায়গাতে একদম স্টিক হয়ে আছে। সেটা সে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো একটা বুদ্ধিতে সে ট্যাক্স থেকে দূরে থাকতে চাইছে, মানে ট্যাক্সটা দেবে না। এই জন্য আজকের এই পর্বের আমি নাম দিয়েছি ট্যাক্স চোর ইউনূস। আপনারা জানেন যে ইউনূসের যত দুর্নীতি রয়েছে এই পর্যন্ত গত প্রায় 30-40 বছর যাবত সে গ্রামীণ ব্যাংক, তারপরে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, এরপরে সে যত 40টা-50টা কোম্পানি বানিয়েছে এই গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, সেগুলোর যত রকমের দুর্নীতি, সেই দুর্নীতিকে সাম আপ করে আমি বেশ কিছু পর্ব সাধারণ দর্শকদের সামনে উঠিয়ে নিয়ে এসেছি। সেটিরই একটি প্রতিফলন হিসেবে আজকের পর্ব। আপনাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক, আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক কিন্তু সরকারি একটা ব্যাংক। অনেকেই চিন্তা করেন যে গ্রামীণ ব্যাংক মনে হয় ইউনূস বানিয়েছে, এটা মনে হয় ইউনূসের টাকা দিয়ে করা হয়েছে। প্রথমে আপনাদেরকে মাথাতে এই জিনিসটা ঢুকাতে হবে যে গ্রামীণ ব্যাংক হচ্ছে একটি সরকারের প্রতিষ্ঠান। এখানে সাধারণ মানুষের শেয়ার আছে, দুস্থ গরিব মানুষের শেয়ার আছে, কিন্তু এটি মূলত সরকারের প্রতিষ্ঠান। তৈরি হয়েছিল সেই 1976 থেকে, তারপর 1980 তে অর্ডিন্যান্স বানানো হয়, একটা লম্বা হিস্ট্রি আছে। এই গ্রামীণ ব্যাংক কিভাবে চলতো? সরকার তো একটা টাকা দিতই, কিন্তু গ্রামীণ ব্যাংকে পৃথিবীর বিভিন্ন দেশ, দাতা সংস্থা তাদেরকে টাকা দিত, অনুদান দিত, কখনো লোন হিসেবেও দিত। এই অনুদানটা কেন দিত হচ্ছে যারা দুস্থ, ভূমিহীন, গরিব, যাদের ধরেন একটা ব্যবসা করবার টাকা নেই, তাদের কোনো একটা মর্টগেজ রাখবে কোনো কিছু, সেটাও তাদের নেই আসলে। ফলে এইসব মানুষদেরকে স্বাবলম্বী করবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের দাতা সংস্থা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন করে। তো একটা পর্যায়ে এই দাতা সংস্থাগুলো চিন্তা করে দেখলো যে এই যে গ্রামীণ ব্যাংকে টাকা দিচ্ছি, এটা টাকা নিচ্ছে, জামানত ছাড়া লোন দিচ্ছে, তখন তারা একটা প্রস্তাব দিল যে তোমাদেরকে যে এই টাকাগুলো দিচ্ছি, এই যে বিভিন্ন সংস্থাগুলো একসাথে এটা বললো যে এই টাকাগুলো দিচ্ছি, এই টাকার থেকে 2% সুদ হিসেবে তোমাদেরকে একটা ফান্ড গঠন করতে হবে। এই ফান্ডটা কেন? এই ফান্ডটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যারা কর্মচারী আছে তাদের প্রণোদনার জন্য, তাদের যাতে ভালো বাসস্থান পায়, ভালো চিকিৎসা পায়, সেটা তাদের ওয়েলফেয়ারের জন্য এই 2% সুদ নির্ধারিত করা হলো। তারা যে টাকাটা দিচ্ছে সেইটার উপরে। এই টাকাটা আবার দাতা গোষ্ঠী নিয়ে নিচ্ছে না, সুদ নির্ধারণ করছে ঠিকই, কিন্তু এই টাকাটা চলে যাবে হচ্ছে গ্রামীণের যেসব কর্মচারীরা আছে, গ্রামীণ ব্যাংকের যেসব কর্মচারীরা আছে তাদের উন্নয়নে। ইউজ করলো কি, মাথায় রাখবেন, এর যে বুদ্ধি, ভয়ানক লেভেলের, খুবই শিয়াল টাইপের বুদ্ধি। সে করলো কি, এই টাকাটা অর্থাৎ দাতারা যেসব টাকা দেয়, প্লাস হচ্ছে যে এই যে 2%-এর যে আলাদা কর্মচারীদের উন্নয়নের যে ফান্ডটা, এগুলো সবকিছু সে করলো কি, গ্রামীণ কল্যাণ নামে একটা কোম্পানিতে সরিয়ে নিল। এই যে দাতাদের টাকা সে গ্রামীণ কল্যাণে সরিয়ে নিল, এই কথাটা জানতে পেরে দাতারা প্রচন্ড ফুঁসে উঠলো, রেগে গেল। বিশেষ করে নরওয়ের একটি দাতা সংস্থা নোরাড, তারা 2010 সালে ভয়ানকভাবে ক্ষেপে যায়। নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে ডেনিশ বংশোদ্ভূত এক নাগরিক টম হেইনম্যান, তিনি একটি ডকু প্রচার করেন, আর সেই ডকুর ভেতরে বলা হয় যে ইউনূস যেই টাকাটা দাতা সংস্থার কাছ থেকে পায় সেইটা সে তার নিজের নিয়ন্ত্রিত একটি কোম্পানিতে সে ট্রান্সফার করেছে। ওই যে গ্রামীণ কল্যাণের কথা বললাম, এই নরওয়েকে ঠান্ডা করবার জন্য ইউনূস নানান ধরনের চিঠি চালাচালি করে। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই ইমেলের ভেতরে বা সেই আকুতির ভেতরে ইউনূস একটা ইন্টারেস্টিং একটা কথা সে নরওয়ের কোম্পানি নোরাডকে বলে। সেটা হচ্ছে যে ভাই দেখো, আমরা যে এই কাজটা করে ফেলেছি, সরি, আমরা তোমাদের টাকা আবার ফেরত নিয়ে গ্রামীণ ব্যাংকে দিয়ে দিব, কিন্তু সরকার যাতে কোনোভাবে না জানে, কারণ না এটা যদি গ্রামীণ কল্যাণে চলে আসে তাহলে না ট্যাক্স আমাকে আর দিতে হবে না, ট্যাক্স অনেকটুকু রিডিউস হয়। সেই একই কথা, অর্থাৎ ট্যাক্স যাতে না দিতে হয় সেইটার একটা অদ্ভুত পায়তারা, যেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পেয়েছেন। আচ্ছা, এখন এই যে গ্রামীণ কল্যাণের টাকাটা নিয়ে আসলো, গ্রামীণ ব্যাংকের টাকা, নরওয়ে কোম্পানির চাপ খেয়ে নানান ধরনের লেখালেখি হয়ে স্ক্যান্ডাল, ভয়ঙ্কর একটা অবস্থাতে জড়িয়ে
ইউনুস করলো কি, ওই যে নোরাডের যে টাকাটা আছে সব মিলিয়ে তাদের টাকা ছিল 347,18,00,000 এরকম একটা টাকা সে ফেরত নিয়ে আবার গ্রামীণ ব্যাংকে নিয়ে যায়। কিন্তু এর মধ্যে তো আরো দাতা গোষ্ঠী আছে, শুধু তো নোরাড না, যেমন সিডা আছে, সুইডিশ সিডা আছে, কানাডার সিডা আছে, এছাড়া আরো কোম্পানি আছে, নানান ধরনের কোম্পানির টাকা এনে সে এই গ্রামীণ কল্যাণে এনে ভেড়ালো। এই টাকার পরিমাণ ডকুমেন্ট দস্তাবেজ বলছে, বা সেই সময় 2010 সালে যে স্ক্যান্ডালের সময় বের হয়েছে, যে প্রায় 700 কোটি টাকার মতো সে গ্রামীণ কল্যাণে এসেছে। এখন আপনাদের প্রশ্ন আসবে না যে গ্রামীণ কল্যাণে এত টাকা এনে সে করছে নাকি? গ্রামীণ কল্যাণ করলো কি, 2011 সালের 13 এপ্রিল একটি চুক্তি করলো গ্রামীণ টেলিকমের সাথে। মাথায় রাখতে হবে যে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ দুটোরই চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুসের প্ল্যানটা ছিল এরকম যে আমি একটাতে ট্যাক্স দিব, আরেকটাতে ট্যাক্স দিব না। চালাকিটা সে করলো। কিভাবে করলো আমি বলছি। গ্রামীণ টেলিকমের সাথে তার চুক্তির ভিতরে ছিল যে গ্রামীণ টেলিকমকে সে টাকা ধার দেবে বা লোন দেবে। এখন গ্রামীণ কল্যাণ টাকাটা কোত্থেকে পেলো? ওই যে আপনাদেরকে বলেছি বিভিন্ন দাতা সংস্থা টাকা দিয়েছে, সেই টাকাটা সে গ্রামীণ ব্যাংকে টাকা দিয়েছে, গ্রামীণ ব্যাংক থেকে সে গ্রামীণ কল্যাণে নিয়েছে। সবই অবৈধ, সবই চালাকি উপায় করা। এখন গ্রামীণ কল্যাণ যখন স্ক্যান্ডালের মুখে পড়ে নোরাডের টাকাটা ফেরত দিয়ে দিল, তাদের অ্যাকাউন্টে তো তখন আরো অনেক টাকা আছে। রিপোর্ট বলছে 700 কোটি টাকা আছে। এই টাকার গরমে সে এই টাকা থেকে প্রায় 54 কোটি টাকা, 53 কোটি সামথিং, আমি 54 কোটি বলছি সহজের জন্য, এই টাকাটা গ্রামীণ টেলিকমকে দিল। গ্রামীণ টেলিকমকে দিয়ে বলছে যে তুমি এই টাকাটা গ্রামীণ ফোনে তুমি ইনভেস্ট করবা। তো গ্রামীণ ফোনে ইনভেস্ট করলে এই টাকার ইনকাম কার হবে? গ্রামীণ টেলিকমের। এই গ্রামীণ টেলিকম যে টাকাটা আবার ইনকাম করবে, এই তার আয় থেকে আবার গ্রামীণ কল্যাণ নেবে। এখন প্যাচটা বোঝার চেষ্টা করেন। গ্রামীণ টেলিকম তো বিনিয়োগ করলো, গ্রামীণ ফোন থেকে সে লভ্যাংশও পেল, এবং লভ্যাংশ যখন তার অ্যাকাউন্টে ঢুকলো তাকে স্বাভাবিকভাবে সরকারকে ট্যাক্স দিতে হয়েছে। এখন এটা হচ্ছে গ্রামীণ টেলিকমের ইনকাম। গ্রামীণ টেলিকম ইনকাম করেছে, গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়েছে। গ্রামীণ কল্যাণ একটা আলাদা এন্টিটি, তাদের ট্যাক্সের হিসাবটাও আলাদা। এখন গ্রামীণ কল্যাণ যে ওই যে 42.65% পাবে গ্রামীণ টেলিকমের কাছ থেকে, সেটা নিল। নেওয়ার সময় কোনো ট্যাক্স দিল না। গ্রামীণ টেলিকম যেই ট্যাক্সের রিসিপ্ট দিয়েছে বা যেই ট্যাক্স দিয়েছে সেগুলো তো কাগজপত্র আছে। গ্রামীণ কল্যাণ একেবারে নিজের মনে করে সেই কাগজপত্র ব্যবহার করা শুরু করলো। প্যাচটা বোঝেন যে গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকমকে দিয়ে ব্যবসা করাচ্ছে, গ্রামীণ টেলিকমের একটা নিজস্ব আয় হচ্ছে। চুক্তির ভিতরে আবার আছে যে গ্রামীণ টেলিকম 42.65% গ্রামীণ কল্যাণকে দিবে। যখন আবার গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণকে টাকাটা দিচ্ছে, তখন সে ট্যাক্স দিচ্ছে না। চালাকিটা হচ্ছে এইটা যে ট্যাক্স যাতে কোনোভাবে না দিতে হয়, এই জন্য সে বিভিন্ন রকমের কোম্পানি খুলে একটা দিয়ে আরেকটার কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছে। ট্যাক্স অফিসের লোকরা তো এই জোচ্চুরি ধরে ফেললো 2017 সালে। তারা তো চিন্তা করলো যে এই ঘটনা কি, এই লোক কি করছে। তারা খোঁজ করে দেখতে পেল 2011-12 থেকে 2011-12 অর্থ বছর থেকে 2016-17 অর্থ বছর পর্যন্ত ইউনুস গ্রামীণ কল্যাণের যে আয় গ্রামীণ টেলিকম থেকে হয়েছে সেটার উপরে কোনো ট্যাক্স দেয়নি, যদিও আইনগতভাবে তাকে ট্যাক্স দেওয়ার কথা। ইউনুস বা তার কোম্পানি এটা বলা শুরু করলো, হ্যাঁ এই টাকাটা তো গ্রামীণ টেলিকম দিয়েছে গ্রামীণ ফোনকে, আমি ওই টাকার উপরে কেন দিব? ট্যাক্স অফিস বললো আপনি এগুলো কি বলেন? তখন ইউনুস এই ডিসপিউটের জন্য চলে গেল হচ্ছে ট্যাক্স অফিসে। সেইখানে যুক্তি তর্ক অর্থাৎ আদালতে গেল, ট্যাক্স আদালতে গেল। ট্যাক্স আদালত বললো যে না, গ্রামীণ কল্যাণ আলাদা এন্টিটি, গ্রামীণ টেলিকম আলাদা এন্টিটি। গ্রামীণ টেলিকম যেই ট্যাক্সটা দিয়েছে সেই ট্যাক্স গ্রামীণ কল্যাণের ট্যাক্স না, এটা গ্রামীণ টেলিকমের ট্যাক্স। সুতরাং গ্রামীণ কল্যাণকে আলাদা করে ট্যাক্স দিতে হবে। এটাতে সে হারলো। তার আপিল রাইট ছিল, সে আপিল রাইট না করে এটাকে আবার সে রিভিশন করলো। মানে তার চালাকির কোনো শেষ নাই। এরপরে সে করলো কি, সে চলে গেল হচ্ছে হাইকোর্টে। এখন 2011 থেকে 2017 অর্থ বছরের কথা বললাম। মামলা যখন চলছিল তখন তো দিন আরো বাড়ছিল, সময় আরো যাচ্ছিল। স্বাভাবিকভাবে এটা 2024 সাল পর্যন্ত তার এরকম 2017 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20 এরকম অর্থ বছরগুলো তো তার ট্যাক্স জমা হলো। এইভাবে আমার কাছে যে হিসাবটা আছে যে 2011-12 অর্থ বছর থেকে শুরু করে 2021-22 অর্থ বছর পর্যন্ত ইউনুসের এই জোচ্চুরি ধরা পড়বার পর সরকার তার কাছে টাকা পায় আসলে 1160,31,11,022 টাকা, যার মধ্যে সে 74,04,28,267 টাকা দিয়েছে। তাও সে বিরাট বড় ফাঁদে পড়ে দিতে হয়েছে। যেমন 2018 থেকে 2022 যে ট্যাক্স গুলো আছে সেটাতে সে কোর্টে হেরেছে। অ্যাপিলেট ডিভিশনে যখন কেউ যায় তখন যেই টাকা তার ট্যাক্স দেওয়ার কথা তার 25% ট্যাক্স দিয়ে অ্যাপিলেট ডিভিশনে যেতে হয়। ফলে বাধ্য হয়ে তাকে 74,04,28,267 টাকা দিতে হয়েছে। এখন আপনারা নিশ্চয়ই 5ই অগস্টের পরে একটা
শব্দ বা একটা অঙ্কের সাথে পরিচিত, যে 666 কোটি টাকা ইউনূস দেয়নি। শুনেছেন না? শুনেছেন। কথা সত্য, ইউনূস ওই যে 2011 থেকে 2017 সাল পর্যন্ত ট্যাক্স চুরি করেছে, এইটার অ্যামাউন্টটা আসলে দাঁড়িয়েছে আপনার 666 কোটি টাকা। আলোচনার জন্য বলে মূল টাকাটা আসলে হয়েছে 666 কোটি 69,23,483 কোটি টাকা। মাথায় রাখতে হবে এখানে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে 2011-12 অর্থ বছর থেকে 2017 অর্থ বছর পর্যন্ত, 2016-17 বছর অর্থ বছর, আর আরেকটা হচ্ছে 2017-18 অর্থ বছর থেকে এই 2024 অর্থ বছর পর্যন্ত ট্যাক্সের হিসাবগুলা। এখন সে আদালতে গেল, আদালতে গিয়ে বলল গ্রামীণ টেলিকম তো আপনার অলরেডি ট্যাক্স দিয়েছে, গ্রামীণ ফোনকে আমি কেমনে দিব, আগের সব কথাবার্তা। একটা পর্যায়ে হঠাৎ করে যখন এই মামলাগুলো চলছিল, হিয়ারিং গুলো চলছিল, ওই যে 2017-18 বছরের তার যে প্রদেয় ট্যাক্স, সেটার রেফারেন্সের যে কেসটা চলছিল, তার যে লয়ার ফিদা এম কামাল, তারা হঠাৎ করে ওই রিট পিটিশনটা উঠিয়ে নেয়। ঘটনা কি? সরকারের যারা লয়ার অর্থাৎ ট্যাক্স অফিসের যারা লয়াররা আছে, তারা তো একটু অবাক হয়ে গেল যে এই বস্তু তো এইভাবে ওঠানোর কথা না, কেস করে রিট করে উঠিয়ে গেল। তারা নট প্রেস বলে সেখান থেকে চলে গেল, অর্থাৎ তারা মেনে নিল যে ট্যাক্স তাদেরকে দিতে হবে। অ্যাটর্নি জেনারেল যারা ছিলেন, সেই অ্যাটর্নি জেনারেলরা লজিক দিলেন যে তিনি যেহেতু 2017-18 বছরের এই ট্যাক্স যে তাকে দিতে হবে, অর্থাৎ আইটিআর ইনকাম ট্যাক্স রেফারেন্স 363 যেই কেসটা আছে, এইটা যেহেতু তিনি মেনে নিয়েছেন, তাহলে তো তার 2011 থেকে শুরু করে 2017 সালে তার যে ট্যাক্সের ডিসপিউট, এটাও তাকে মেনে নিতে হবে। মানে একটা যদি মেনে নেয়, ঘটনা তো একই, ঘটনা আলাদা কিছু না। আদালত একমত, যুক্তি তর্ক সবকিছুর পরে 2018 থেকে 2022-এর একটা ট্যাক্সের টাকা হলো ওই যে যেটা বলেছি 493 কোটি সামথিং, আর 666 কোটি সামথিং সেটা হয়েছে 2011 থেকে 2017 যে অর্থ বছর আছে তার মধ্যে। রায় হয়ে গেল অনেক কিছুর পরে, এই ডিটেলসে আমি যাচ্ছি না, সোজা কথা হচ্ছে যে রায় হয়ে গেল, যুক্তিতর্ক হলো, তারা হেরে গেল, এই টাকা দিতে হবে। 4ই অগাস্ট 2024 সালে বিচারপতি খুরশিদ আলম সরকার এবং বিচারপতি মনিরুজ্জামানের বেঞ্চ তাদের যে রিট পিটিশন আছে সেটা খারিজ করে দিয়ে বলেছে আপনাদেরকে ট্যাক্স দিতেই হবে, এই 666 কোটি সামথিং যেটা আছে সেটা। 4ই অগাস্টের পরে 5ই অগাস্ট আসলো। এই 5ই অগাস্টকে আনার পেছনে যে ষড়যন্ত্র, এই পুরো ষড়যন্ত্র হয়েছে, তার যে এই 1100 কোটি টাকা সরকার পায়, শুধু এই 1100 কোটি টাকা, তার তো আরো কোম্পানি আছে, তাদের ট্যাক্সের কি অবস্থা? সেখানেও কি সেই একটা কোম্পানির ঘাড়ের উপরে আরেকটা কোম্পানির ট্যাক্স ঢুকিয়ে দিয়েছে? এই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য তার ওই অ্যামেজিংলি মেটিকুলাসলি তার যে ডিজাইনড প্ল্যান, এইটা সে করেছে। এই 666 কোটি টাকার ক্ষেত্রে কি যুক্তি দিল, দিবে না কি যুক্তি দিল, বলল এই যে বিচারপতি খুরশিদ আলম সরকার এবং বিচারপতি মনিরুজ্জামান এই রায়টি দিয়েছে, বিচারপতি মনিরুজ্জামান এক সময় অ্যাটর্নি জেনারেল ছিল, যেহেতু তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেহেতু তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে বা রায়টা পক্ষপাত দুষ্ট হতে পারে, যেহেতু তার বিপক্ষে ছিলেন, ফলে তিনি রায় দিতে পারবেন। অর্থাৎ 4ই অগাস্ট যে রায়টা বিচারপতি খুরশিদ আলম সরকার এবং মনিরুজ্জামান ছিল বা দিয়েছিল, সেটিকে প্রত্যাহার করা হলো। এখনো কিন্তু এটা ভাবার, দর্শক এটা ভাবার কোনো কারণ নাই যে এই মামলা শেষ হয়ে গেছে, এখনো কিন্তু এটা নিষ্পত্তি হয় নাই। তাদেরকে কিন্তু এখনো সরকারকে বা রাষ্ট্রকে এই 1100 কোটি টাকা, মানে 666 প্লাস 493 এবং আর ফ্র্যাকশন যেগুলো আছে সবকিছু মিলে যেটা বলেছি 1160 কোটি সামথিং টাকা সেটা দিতে হবে। কিন্তু ইউনূস যখন ক্ষমতায়, তখন কি আর তাকে ট্যাক্স দিতে হয়? এই যে আমি বারবার বলছি, এই ইউনূস কত ভয়ানক রকমের দুষ্ট বুদ্ধি সম্পন্ন, সেটার আরেকটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। যেমন গ্রামীণ টেলিকম তাদের 2022 সাল পর্যন্ত তাদের টাকা পয়সা যে পেয়েছে, সেটা একটা হিসাব আমি আপনাকে দেই। সেটা হচ্ছে 10,890 কোটি 19,36,958 টাকা তারা ইনকাম করে। এটা আমি 2022-এর কথা যদি আপনাকে বলি। এরপরে সেই টাকা থেকে তারা গ্রামীণ কল্যাণকে প্রায় আপনার 2,222 কোটি 82,34,811 টাকা প্রদান করে, যেইটার উপরে গ্রামীণ কল্যাণ কোনো ট্যাক্স দেয় নেই। যখনই 2017 সালে ওদেরকে ট্যাক্সে ধরে বসলো, তখন ইউনূস চিন্তা করে দেখলো যে গ্রামীণ টেলিকম থেকে টাকাই নিবে না, টাকা ওইখানেই থাকুক, কারণ দুটোই তো তার কোম্পানি। আমরা হিসাবে বলছে যে 2017 সালের যখন তাকে ধরলো, দেওয়ার কথা কত পার্সেন্ট গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণের কত পার্সেন্ট দেওয়ার কথা? 42.65। এবং 2018, 19 এবং 20 সালে গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণকে কোনো লভ্যাংশ প্রদানই করেনি। অর্থাৎ
ইউনুস চিন্তা করে দেখলো যে এখন যদি গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে নিয়ে আসি, এরা তো আমার ট্যাক্সটা ধরে ফেলেছে, ট্যাক্স নিবে, সরকারকে টাকা দিতে হবে, রাষ্ট্রকে টাকা দিতে হবে, তাই টাকাই আনলো না, টাকা ওইখানেই থাকুক বাবু, পরে আমি এটা ব্যবস্থা করে নেব। এই হচ্ছে এই লোকটার ভয়ানক রকমের দুষ্ট বুদ্ধি, টাকা মারার বুদ্ধি, ছোট লুকি বুদ্ধি, যাতে দেশকে, দেশের মানুষকে, রাষ্ট্রকে কর না দিতে হয়। ইউনুস যখন ক্ষমতাতে, তখন গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত তার ট্যাক্স মকুফ করে নিয়েছে। সে বলছে আমি সিস্টেম করেছি, ঘরে বসে আপনি ট্যাক্স দিতে পারবেন, আমি সিস্টেম করেছি, এখন আপনাকে বাইরে যেতে হবে না। অথচ মজার ব্যাপার হচ্ছে, সে তার নিজে যে কোম্পানির পরিচালক, চেয়ারম্যান, সেই কোম্পানিরই ট্যাক্স যাতে না দিতে হয় সেটার জন্য সে সমস্ত কিছু করেছে, সে সমস্ত সহিংসতা মেইহেম করেছে। দর্শক, আপনারা কি এটা বুঝতে পারলেন যে একটা লোক, তার কোম্পানিকে ট্যাক্স দিতে হবে, গভর্নমেন্টকে টাকা দিতে হবে, সেই টাকা যাতে না দিতে হয়, বছরের পর বছর মামলা শুরু হয়েছে 2017 সালে, আজকে 2024, কত বছর গেল? 7 বছর সে ঝুলিয়ে রেখেছে। মাত্র 74 কোটি টাকা দিয়েছে 1160+ কোটি টাকার মধ্যে। তার মধ্যে সে আবার বিদেশি কোম্পানিকে এটাও বলেছে যে প্লিজ আমার কথা বলবেন না সরকারকে, যদি বলেন তাহলে তো তারা আমাকে ধরে বসবে। এই যে একটা চোর, এই যে টাকা চুরি করেছে, এই যে মানুষের, আপনার হক চুরি করেছে, আপনি কি কখনো বলেছেন এই ইউনুস, তোর যে গ্রামীণ কল্যাণ, তুই তো এই কোম্পানিতে এমনিও আসতে পারিস না, কারণ তুই গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে এগুলো করেছিস। প্রথমত তুই অবৈধ কাজ করেছিস, আচ্ছা, তুই গ্রামীণ টেলিকমও করেছিস অবৈধভাবে, কিন্তু তুই এতগুলো কোম্পানি করে সেই কোম্পানির ট্যাক্স কেন দিচ্ছিস না রে? তুই আমার টাকা কেন মারছিস রে? আমার রাষ্ট্রের টাকা কেন মারছিস রে? আপনি এই প্রশ্ন করেন না, কারণ আপনি বলেন ও হচ্ছে নোবেল লরিয়েট। নোবেল লরিয়েট তো কোনো পাপ করতে পারে না, ও তো ফেরেশতা। এই আপনাদের এই মেন্টালিটির কারণে গত সরকার তাদেরকে যখন ধরেছে তখন আপনারা সমালোচনা করেছেন, যে ধরবে সামনে তাকে সমালোচনা করবেন। কিন্তু আজকের এই ভিডিও যদি বুঝতে পারেন, যদি জানতে পারেন, তাহলে প্রতিবাদ করুন, বলুন যে নিঝুম মজুমদার যেগুলো বলছে এগুলো কি সত্যি? এই টাকা কি তুই চুরি করেছিস? এই টাকা কি তুই মেরেছিস? কেন মারলি রে? টাকা দিয়ে দে, আমার টাকা দিয়ে দে, 666 কোটি টাকা দিয়ে দিবি, 493 কোটি টাকা তুই দিয়ে দিবি, টোটাল 1160 কোটি যেই টাকা সরকার পায় সব তোকে দিয়ে দিতে হবে। এই আওয়াজ তোলেন। অনেক ধন্যবাদ।